বার্সেলোনার একজন নতুন ডিফেন্ডার লাগবে, একজন নতুন সেন্টার ব্যাক লাগবে। এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ২ লেগে বার্সেলোনার দুজন সেন্টার ব্যাক লাল কার্ড দেখেছেন, দলকে বিপদে ফেলে দিয়ে চলে গিয়েছেন এবং সেই কারণেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। এবং ওই দুটো ঘটনাই আরও বেশি স্পষ্ট করে দিয়েছে যে বার্সেলোনার ডিফেন্সে একজন লিডারের অনেক বেশি দরকার। হান্সি ফ্লিক যেহেতু যে কোনো মূল্যেই বার্সেলোনাকে হাইলাইন ডিফেন্সে খেলাতে আগ্রহী, সেহেতু বার্সেলোনার এমন একজন ডিফেন্ডার দরকার যার মধ্যে বল প্লেইং, বিল্ড আপ কোয়ালিটি, পাসিং অ্যাবিলিটির মতো ডিফেন্ডারদের জন্য সেকেন্ডারি কোয়ালিটিগুলো থাকুক বা না থাকুক, প্রপার ডিফেন্সিভ কোয়ালিটি যেন অতি অবশ্যই থাকে, সেই জিনিসটা এনশিওর করতে হবে। যে কিনা একজন নো ননসেন্স বক্স ডিফেন্ডার, নিজেদের বক্সে যেন গ্রাউন্ড ডুয়েল, এরিয়াল ডুয়েল, ট্যাকল, ইন্টারসেপশন, অ্যান্টিসিপেশন সব কিছু যে টপ নচ ভাবে করতে পারে, একজন আদর্শ ডিফেন্সিভ লিডারের মতো অমন একজন ডিফেন্ডারকে খুঁজতে হবে। হাইলাইন ডিফেন্সে খেলতে গেলে কি কি ডিসিশন মেক করতে হয় সে ব্যাপারে যে ডিফেন্ডার একদম ক্লিয়ার থাকে এবং অন্যান্য ডিফেন্ডারদের যে ডিফেন্ডারটা প্রপারলি ওই ব্যাপারে ব্রিফ করতে পারে। আমার মতে নতুন এই ডিফেন্ডারের যে প্রপার বল প্লেইং ডিফেন্ডারই হওয়া লাগবে তার কোনো মানে নেই, বাট প্রপার ডিফেন্সিভ লিডার হওয়াই লাগবে, একদম ওল্ড স্কুল ডিফেন্ডার হওয়া লাগবে। এমনই এক সিচুয়েশনে শোনা যাচ্ছে বার্সেলোনা নাকি ইন্টার মিলানের ইটালিয়ান সেন্টার ব্যাক আলেসান্দ্রো বাস্তোনির দিকে নজর দিয়েছে। অনেক সূত্রের নিউজ থেকে এটাও শোনা যাচ্ছে যে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নাকি এর মধ্যেই বাস্তোনির সঙ্গে পার্সোনাল টার্মস এগ্রি করে ফেলেছেন। এখন দুই ক্লাবের মধ্যে দাম নিয়ে ঐক্যমত্যে আসাটা বাকি শুধু। সেটা হয়ে গেলেই বাস্তোনি নাকি বার্সেলোনার জার্সি গায়ে পোজ দেওয়া শুরু করবেন। কিন্তু আলেসান্দ্রো বাস্তোনি কি এমন কোনো ডিফেন্ডার যাকে বার্সেলোনার অনেক বেশি দরকার? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে বাস্তোনি ইন্টার মিলান এবং ইটালিতে কোন ধরনের ফরমেশনে খেলেন, কোন ধরনের স্টাইলে খেলেন এবং সেই ফরমেশনে তার ভূমিকাটা কি থাকে। ইন্টার মিলান সাধারণত এরকম 3 ম্যান ব্যাকলাইনে খেলে থাকে 3-5-2 ফরমেশনে, যেখানে বাস্তোনির ভূমিকা থাকে অনেকটা এই যে লেফট সেন্টার ব্যাকের। লেফট উইং ব্যাক ফেদেরিকো ডি মার্কো খেলা শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা এই লেফট উইঙ্গারের ভূমিকাতে চলে যান। তখন এই লেফট হাফ স্পেসগুলা কভার দেওয়ার দায়িত্ব পড়ে আলেসান্দ্রো বাস্তোনির ওপরে। তখন বলতে গেলে অনেকটা লেফট ব্যাকই হয়ে যান এই বাস্তোনি। তখন দেখা যায় অফ দ্য বল সিচুয়েশনে প্রতিপক্ষের রাইট উইঙ্গার বা ওভারল্যাপিং রাইট ব্যাককে ঠেকানোর দায়িত্ব পড়ে এই বাস্তোনির ওপরে। ইন্টার মিলানে 3 সেন্টার ব্যাকের মধ্যে লেফটে ওয়াইড সেন্টার ব্যাকের ভূমিকাই মূলত পালন করে থাকেন সবসময়। ইন্টারের জার্সি গায়ে সেন্টার ব্যাক রোলে অন্তত গত 1 বছরে আমি আলেসান্দ্রো বাস্তোনিকে দেখেছি বলে মনে পড়ছে না। সেই ভূমিকাটা মেনলি ফ্রান্সেসকো অ্যাচেরবির জন্যই বরাদ্দ থাকে। কখনো যদি অ্যাচেরবি না খেলতে পারেন, ইন দ্যাট কেস ডাচ সেন্টার ব্যাক স্টেফান দে ভ্রাই বা সুইজারল্যান্ডের মানুয়েল অ্যাকানজিকে খেলানো হয়। তাও কখনো এই রোলটাতে অ্যাচেরবির জায়গায় বাস্তোনিকে খেলানো হয় না। লেফট ফুটেড ডিফেন্ডার হওয়ার কারণে রাইট সেন্টার ব্যাকের এই পজিশনে তো কখনোই আমি বাস্তোনিকে খেলতে দেখিনি ইন্টার মিলানে। আমার মনে হয় না উনি জীবনে কখনো এই পজিশনটাতে খেলেছেন। সে জায়গাটায় গত কয়েক বছরে বেঞ্জামিন পাভার, মাতেও দারমিয়ান, মানুয়েল আকানজি এবং ইয়ান বিসেকের মতো খেলোয়াড়দেরকেই খেলতে দেখেছি। সো ইন্টারের ব্যাকলাইনে মেইনলি এই জায়গাটাতেই বাস্তোনি খেলে থাকেন, এই জায়গাটাই বাস্তোনির জন্য বরাদ্দ। ইটালিতে 3 ম্যান ব্যাকলাইন আর 4 ম্যান ব্যাকলাইন দুটাই দেখা যায়। 4 ম্যান ব্যাকলাইনে যখন রিকার্ডো ক্যালাফিওরি লেফট সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেন, তখন আলেসান্দ্রো বাস্তোনিকে রাইট সেন্টার ব্যাকের ভূমিকাতে দেখা যায়। এখন রিকার্ডো ক্যালাফিওরি এবং বাস্তোনি দুজনই লেফট ফুটেড সেন্টার ব্যাক, দুজনের মধ্যে ক্যালাফিওরিকে লেফট সেন্টার ব্যাকের ভূমিকা দেওয়া হয় এবং বাস্তোনি তখন তাকে জায়গা করে দেওয়ার জন্য এই জায়গাতে চলে আসেন রাইট সেন্টার ব্যাকের জায়গায়। কিন্তু যখন ক্যালাফিওরি খেলেন না, যখন জানলুকা মানচিনির মতো রাইট ফুটেড সেন্টার ব্যাক খেলেন, তখন আবার কিন্তু বাস্তোনি এভাবে লেফটে চলে আসেন। সেক্ষেত্রে জানলুকা মানচিনি বা অন্যান্য রাইট ফুটেড সেন্টার ব্যাক রাইট সেন্টার ব্যাকের ভূমিকাতেই খেলে থাকেন। আবার ইন্টারের মতো ইটালিও যখন এরকম 3 ম্যান ব্যাকলাইনে খেলে, তখন আবার মূলত সেন্ট্রাল সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেন বাস্তোনি, যেই রোলে ইন্টারে আবার তিনি কখনো খেলেন নাই। একটু আগে যেটা বললাম ওই পজিশনে ইন্টারে আচেরবি খেলেন, কিন্তু ইটালিতে দেখছি যে 3 ম্যান ব্যাকলাইনে খেললে বাস্তোনি সাধারণত সেন্ট্রাল সেন্টার ব্যাকের ভূমিকাতেই খেলতে দেখছি। যেমনটা বসনিয়ার এগেনস্টে এই সাম্প্রতিক প্লে অফের ম্যাচে আমরা দেখেছিলাম। 3 ম্যান ব্যাকলাইনে ইটালি খেলেছিল এবং সেখানে 3 জনের মধ্যে সেন্ট্রাল সেন্টার ব্যাকের ভূমিকাতে ছিলেন বাস্তোনি, বাম দিকে ছিলেন ক্যালাফিওরি এবং ডান দিকে ছিলেন মানচিনি। এবং এই ম্যাচেই লাল কার্ড দেখে দলকে ডুবিয়েছেন বাস্তোনি, এবং সেই লাল কার্ডের মাধ্যমে একটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে তিনি ঠিক ডিফেন্সিভ লিডার নন, যে কারণে হয়তো ইন্টার মিলান তাকে কখনোই 3 ম্যান ব্যাকলাইনে সেন্ট্রাল সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলায় না। যেভাবে বাস্তোনি সেদিন লাল কার্ড দেখেছেন সেটা একটু লক্ষ্য করুন। হাইলাইন ডিফেন্সের ফাঁক গোলে প্রতিপক্ষের খেলোয়াড় বের হয়ে যাওয়ার পর পরিমরি করে আটকাতে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পাও কুবার্সি আর এরিক গার্সিয়া যেভাবে লাল কার্ড দেখেছেন, বসনিয়ার বিপক্ষে বাস্তোনির লাল কার্ড খাওয়ার স্টাইলটাও অনেকটা সেরকমই।
থ্রি ম্যান ব্যাকলাইনে যিনি সেন্ট্রাল সেন্টার ব্যাকের দায়িত্বে থাকেন তাকে প্রপার বক্স ডিফেন্ডার হতে হয়, ওল্ড স্কুল ডিফেন্ডার। তাকে ফিজিক্যাল হতে হয়, যিনি ট্যাকল এবং ইন্টারসেপশনে দুর্দান্ত হন, যার গেম রিডিং, অ্যান্টিসিপেশন ও টাইমিং অসাধারণ থাকে। প্রতিপক্ষের মেইন নাম্বার 9 বা মেইন স্ট্রাইকারকে আটকানোর দায়িত্ব থাকে যার। ইন্টারে গত কয়েক বছর ধরে এই ভূমিকাটাই মূলত ফ্রান্সিসকো আচেরবি রয়েছেন, বাস্তনি নন। দেখবেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্লিং হালান্ডের মতো মেইন স্ট্রাইকারকে বক্সে আটকানোর দায়িত্ব আচেরবিরই থাকে, বাস্তনির নয়। বাস্তনি প্রতিপক্ষের রাইট ফিঙ্গার ঠেকানোর কাজ করেন মূলত। এখন থ্রি ম্যান ব্যাকলাইনে এই ঠেকানোর কাজটা কেমন করেন তিনি? ডিফেন্সিভলি আপনি যদি বাস্তনির খেলা দেখেন, তাকে খুব বিশ্বমানের ডিফেন্ডার বলে মনে হবে না। অফ দ্য বল সিচুয়েশনে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার সময় তিনি অনেক সময় অ্যাগ্রেসিভলি ফাউল করেন। 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষের উইঙ্গার যদি তাকে একদম সাইড লাইনে নিয়ে আসেন, এই সকল জোনগুলোতে যদি নিয়ে আসেন, তাহলে বাস্তনিকে বিট করা অনেক সহজ হয়ে যায় তার পক্ষে। হুট করে বাস্তনির সাইড দিয়ে বল ঢুকে গেলে বা প্লেয়ার ঢুকে গেলে বাস্তনি ভালোভাবে আটকাতে পারেন না, ফাউল করে বসেন। এটার পেছনে মেইন কারণ হলো উইঙ্গারদেরকে ডিফেন্ড করার সময় বাস্তনি যেভাবে তার বডিকে পজিশন করেন সেটা ঠিক আদর্শ কিছু নয়। গত বছর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের 2 লেগেই লামিন ইয়ামালকে আটকানোর দায়িত্ব পড়েছিল বাস্তনির ওপরে। লামিনের বিপক্ষে খুবই সাধারণ লেগেছিল তাকে, এমনকি চাইলে সেকেন্ড লেগে তার এক ফাউলের জন্য বার্সেলোনা একটা পেনাল্টিও পেতে পারত। থ্রি ম্যান ব্যাকলাইনে বাস্তনির শাইন করার পেছনে এটাও একটা বড় কারণ যে বাস্তনি যদি এ সকল সিচুয়েশনে তার প্লেয়ারকে সেভাবে ঠেকাতেও না পারেন, সেক্ষেত্রে পেছনে কিন্তু আচেরবি রয়েছেন এই সব স্পেসগুলো কভার করার জন্য। বড় স্পেস বা গ্রাউন্ড কভার করার ক্ষেত্রেও বাস্তনি তেমন আইডিয়াল কোনো ডিফেন্ডার নন। হাইলাইন ডিফেন্সে পেছনে থাকা বিশাল স্পেস কভার দিতে হয় প্রত্যেকটা ডিফেন্ডারকেই, আপনারা সবাই জানেন। সেই কাভারেজ দেওয়ার মতো এক্সপার্টিজ না থাকলে গোল বা কার্ড হজম করার ঝুঁকি থাকে অনেক। গত 1 বছরে ইন্টার মিলান অনেক গোলই খেয়েছে বক্সের মধ্যে লুজ বল ঠিকমতো ডিফেন্ড না করার কারণে এবং সেকেন্ড বলগুলো ঠিকভাবে ক্লিয়ার না করার কারণে। আচেরবির বয়স হয়ে গিয়েছে অনেক বেশি, তার পাশে থেকে বাস্তনি বা ইন্টারের অন্যান্য ডিফেন্ডাররাও এক্ষেত্রে তেমন সাহায্য করতে পারেন না ইন্টারকে। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার একজন ডিফেন্ডারের কাছ থেকে আপনি ডিবক্সে যেমন এরিয়াল ডমিনেন্স এক্সপেক্ট করবেন, বাস্তনির তেমন ডমিনেন্স আছে বলে আমার মনে হয়নি। এখন 4 ম্যান ব্যাকলাইনে আপনি লেফট সেন্টার ব্যাকের ভূমিকায় যখন খেলবেন, আপনি তখন ড্রিবল করা সাইড লাইন বেসড উইঙ্গারদের বিপক্ষে 1 ভার্সেস 1 সিচুয়েশনে পড়বেন না ঠিকই, তবে আপনার উপর তখন শক্তিশালী স্ট্রাইকারদের আটকানোর দায়িত্ব পড়বে, আর সেক্ষেত্রে এরিয়াল ডমিনেন্স থাকা লাগবেই। হালান্ড, ওসিমহেন, হ্যারি কেইনদের আটকানোর মতো এরিয়াল ডমিনেন্স বাস্তনির আছে কিনা বলা যাচ্ছে না। এটা একরকম নিশ্চিত যে বার্সেলোনা 4 ম্যান ব্যাকলাইনেই খেলবে। ইটালির হয়ে 4 ম্যান ব্যাকলাইনে বাস্তনিকে যখনই খেলতে দেখেছি তাকে ডিফেন্সিভলি অতটা সলিড বলে মনে হয়নি। দুজন সেন্টার ব্যাক যখন একটা সিস্টেমে খেলে, তাদের তখন 3 জন সেন্টার ব্যাকের থেকে তুলনামূলকভাবে ডিফেন্সিভলি অনেক বেশি ডিসিশন মেক করতে হয়, যেটা অনেক সময় বাস্তনি পারেন না। 4 ম্যান ব্যাকলাইনে লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলার অর্থ হলো তিনি অধিকাংশ সময় স্ট্রাইকারদের সঙ্গেই ডিল করবেন, উইঙ্গারদের সঙ্গে নয়। সেখানে ওই স্ট্রাইকারদের আটকানোর মতো এরিয়াল বা গ্রাউন্ড ডুয়েল জেতার ক্ষমতাও তেমন ওয়ার্ল্ড ক্লাস না বাস্তনির। বার্সেলোনা যেহেতু হাইলাইনে খেলবে, এরকম নিজেদের ডিফেন্সের পেছনে অনেক বড় স্পেস থাকে যেটা বার্সেলোনার ডিফেন্ডারদের কাভার দেওয়া লাগে। সেই বিশাল স্পেস ডিফেন্ড করার ক্ষেত্রেও বাস্তনি আইডিয়াল কেউ নন। তবে হ্যাঁ, জোনাল সেটআপে খেললে নিজের রিকভারি স্পিড আর কোয়ালিটি দিয়ে ভালোই ডিফেন্ড করতে পারেন তিনি। কিন্তু ম্যান টু ম্যান সেটআপে অন্যান্য সতীর্থদের চেয়ে একটু দূরে যদি কোনো রকমে আলাদা হয়ে যান এভাবে, তাহলে কিন্তু এই 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে সেভাবে আটকাতে পারেন না, সেই ধরনের সিচুয়েশনে তিনি বিট হন। তাহলে বাস্তনিকে ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক বলা হয় কেন? বলা হয় তার বল প্লেয়িং অ্যাবিলিটির জন্য। বাস্তনি খুব সম্ভবত বিশ্বের সবচেয়ে ভালো বল প্লেয়িং সেন্টার ব্যাক। ডিফেন্সে খেললেও দলের মেইন প্লেমেকার তিনি, ডিফেন্সে খেললেও দলের সবচেয়ে সফল ড্রিবলারও তিনি, আর এটাই তাকে ইউনিক করেছে। ইন্টার মিলান তাকে এমনভাবে ইউজ করে যাতে তার ডিফেন্সিভ উইকনেস সেভাবে এক্সপোজ না হয়, যে কারণে তার পাশে আচেরবির মতো একজন ওল্ড স্কুল ডিফেন্ডার আর বিসেক বা আকাঞ্জির মতো একজন চ্যানেল ডিফেন্ডার থাকে। পাশে 2 সেন্টার ব্যাক থাকার কারণে বাস্তনি নিশ্চিন্তে ডিফেন্স থেকেই প্লে মেকিং করতে পারেন, এ সকল জোনগুলোতে থেকে অ্যাটাকিং ফেজে খেলা ইনফ্লুয়েন্স করতে পারেন। লেফট সেন্টার ব্যাক হলেও বল পায় একদম লেফট ব্যাকের মতো ওভারল্যাপিং করে উইঙ্গার পজিশনের থাকা ডিমার্কোর সঙ্গে নিয়মিত কম্বিনেশন করেন বাস্তনি। ডিবক্স বরাবর পাকা উইঙ্গারের মতো ক্রস দেন এ সকল জোন থেকে। আবার কখনো কখনো দেখা যায় যে লেফট হাফ স্পেস থেকে প্লেমেকিংও করছেন। এক কথায় এমন প্লেমেকিং সেন্টার ব্যাক আপনি অন্য কোনো দলে পাবেন না। পাস দেওয়ার ক্ষমতা অসাধারণ, সেটা যে লেংথের পাসই হোক না কেন। স্ট্রেট লাইন বরাবর ড্রিবল করে বল ক্যারি করে আন্ডারল্যাপ এবং ওভারল্যাপিং বরাবরই করে থাকেন, এবং এই ধরনের ডিফেন্ডার আপনি সচরাচর অন্য কোনো দলে পাবেন না। 4 ম্যান ব্যাকলাইনে এই বাস্তনি যদি কুবার্সির পার্টনার হন, তাহলে ইনিশিয়াল বিল্ড আপ নিয়ে বার্সেলোনার কোনো চিন্তাই করতে হবে না, কারণ বাস্তনি এবং কুবার্সি দুজনই বল পায় অসাধারণ স্কিলফুল দুজন ডিফেন্ডার। প্রতিপক্ষের বক্স বরাবর ফার্মিন এবং রাফিনিয়ার মতো রানাররা যখন এভাবে ঢুকে যাবেন, তখন পেছন থেকে বাস্তনি সকল জোন থেকে একদম ডিরেক্টলি ডি বক্সের দিকে উদ্দেশ্য করে তাদের রান স্পট করে তাদেরকে লং বল বা ডায়াগোনাল বল পাঠাতে পারবেন।
আবার কখনো কখনো দেখা যাবে যে বাস্তনি এই সকল জোনে চলে আসলে ডান দিকে থাকা লামিন ইয়ামাল বরাবর একদম লং একটা ডায়াগোনাল বল উনি পাঠাতে পারবেন। আবার প্রতিপক্ষ যদি লো ব্লকে খেলে এবং বার্সেলোনার খেলোয়াড়েরা যদি এরকম উঁচুতে চলে যায়, এরকম যদি তারা প্রেস করতে থাকে, তাহলে লেফট ব্যাকের পজিশন থেকে বক্স বরাবর নিখুঁত ক্রস পাঠাতে পারবেন বাস্তনি। এ সকল কোয়ালিটি একটা পজিশন বেসড ক্লাবের জন্য অনেক দরকারি। বার্সেলোনা যেহেতু একটা পজিশন বেসড দল, অন পজিশন সিচুয়েশনে বাস্তনির এসব দক্ষতা তাদের অবশ্যই সাহায্য করবে বিল্ড আপ ও অ্যাটাকের ক্ষেত্রে। বল পজিশনে থাকলে বার্সেলোনা যদি বাস্তনির বল প্লেয়িং অ্যাবিলিটির পুরোটা সদ্ব্যবহার করতে চায়, তাদের অবশ্যই এমন একজন লেফট ব্যাককে ইউজ করতে হবে যে কিনা ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ করে অত বেশি উপরে উঠে যাবেন না, যিনি কিনা ডিফেন্সিভলি অনেক 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 বেশি সলিড হবেন। কারণ তখন ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিংয়ের কাজ তো বাস্তনি করবেন। সেক্ষেত্রে বার্সেলোনা একটা সমস্যায় পড়তে পারে, বিকজ তাদের মেইন লেফট ব্যাক বালদে এবং এই সিজনে ব্যাকআপ লেফট ব্যাকের ভূমিকায় থাকা কানসেলো দুজনই অনেক বেশি অ্যাটাকিং এবং দুজনই অনেক বেশি সামনে চলে যান। বাস্তনিকে খেলাতে হলে তার বল প্রোগ্রেশন, পাসিং ও ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। তাকে সেই স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা না দিতে পারলে তাকে কিনে খামোখা কোনো লাভ নেই। সমস্যা হলো কুবার্সি ও বাস্তনি দুজন একসঙ্গে খেললে ডিফেন্সিভলি বার্সেলোনার তেমন উন্নতি হবে বলে মনে হচ্ছে না। প্রতি সিজনে বার্সেলোনা বেশি গোল করার রেকর্ডও যেমন করবে, বেশি গোল হজম করার রেকর্ডও করতে পারে। ওই দিক থেকে চিন্তা করলে সব মিলিয়ে জেরার্ড মার্টিনের আপগ্রেডেড ভার্সন হতে পারেন বাস্তনি। কিন্তু ফ্লিকের হাইলাইন ডিফেন্সের ডিফেন্সিভলি সলিড একজন লিডারই দরকার, একজন বক্স ডিফেন্ডার দরকার সবার আগে, যেটা আই ডোন্ট থিঙ্ক বাস্তনি খুব ভালোভাবে পালন করতে পারবেন। সেটা ইনশিওর না করতে পারলে আসলে বাস্তনি হোক, আর পাউলো মানলিনি হোক, আর ফ্র্যাঙ্কো ব্যারেসি হোক, আর ড্যানিয়েলে প্যাসারেলা হোক, আর ফ্রান্স বেকেনবাওয়ার হোক, যেই ডিফেন্ডারকেই বার্সেলোনা নিয়ে আসতে চাক না কেন, কোনো লাভ নাই। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনিও কি আলেসান্দ্রো বাস্তনিকে বার্সেলোনার জার্সি গায়ে দেখতে চাচ্ছেন কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।